আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের অফলাইন ক্লাসের অষ্টম ক্লাস, কিন্তু এটা হচ্ছে অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাস হওয়ার কারণে আমি তোমাদের বলেছিলাম যে যদি অনলাইনে নিতেই হয় 4টা ব্যাচের ক্লাস আমি একটাতে নিচ্ছি। এজন্য আমি তোমাদের আরও একটা ক্লাস গিফট করছি আজকেই। মানে আজকে একটা ক্লাস হবে অষ্টম, এই মাসে আরও একটা ক্লাস হবে নবম। তো তোমাদের ক্লাস তো শনিবারে আছে, মানে আগামীকালকের ক্লাসটাও প্রথম মাসের ক্লাস। এরপর আমরা অলরেডি ভর্তি শুরু হয়েছে, অনেকেই ভর্তি হয়েছে। যারা নেক্সট মান্থে যেতে চাও তারা ভর্তি হয়ে যাও, অফিসে গিয়ে পেমেন্ট করে কিংবা অফিসের নাম্বারে ফোন করে বিকাশ পেমেন্টের মাধ্যমে। সো আজকে আমরা পড়ব, তোমরা আমার কথা সবাই শুনতে পাচ্ছ? কর্ডাটা নিয়ে এর আগে আমরা পড়েছিলাম, ইউরো কর্ডাটা 2 পড়েছিলাম, সেফালো কর্ডাটা 3 নাম্বার পড়েছিলাম আমরা ভার্টিব্রাটা। তাই না? তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ক্লাসগুলো রেকর্ডেড থাকবে গ্রুপের মধ্যেই, তোমরা চাইলে পরবর্তীতে আবার দেখে নিতে পারো। সো অনলাইন ক্লাসের এই একটা সুবিধা। তো এইটা ছিল পর্ব বা ফাইলাম। আমরা এই জায়গায় এসে সবচেয়ে বেশি ভুল করি। কর্ডাটা হচ্ছে ফাইলাম, আর এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে সাব ফাইলাম, এসপি সাব ফাইলাম বা উপপর্ব। ওকে, তো সাব ফাইলাম থেকে আমাদের একটা সিকোয়েন্স আছে, যে প্রথমে ফাইলাম আসে, তারপর ক্লাস আসে, অর্ডার আসে, ফ্যামিলি আসে, জেনাস, দেন স্পেসিস। তোমরা সবাই এটা জানো। তো ফাইলামের পরে যদি কোনো কিছু আসে, এটার নাম হলো সাব ফাইলাম। তাহলে 1, 2, দেন ক্লাস। আবার দেখো, ক্লাস শুরু হওয়ার আগে যদি এমন কিছু আসে তাহলে ওইটাকে আমরা বলি সুপার ক্লাস। ওকে, সুপার ক্লাসের পর হচ্ছে ক্লাস। তাহলে 1, 2, 3, 4। ভালো করে খেয়াল করো, ফাইলাম হচ্ছে কর্ডাটা, সাব ফাইলাম হচ্ছে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা এবং ভার্টিব্রাটা। এরপর আসে সুপার ক্লাস। ওকে, তাহলে আমরা ক্লাসে যাওয়ার আগে বের করব সুপার ক্লাস। দেখো, ভার্টিব্রাটা সম্পর্কে আমি একটু কথা বলি। ভার্টিব্রা মানে হলো কশেরুকা। সবাই লেখো। আটা মানে হচ্ছে ধারণ করা, বহন করা বা সংযুক্ত থাকা। বহন করা বা সংযুক্ত থাকা। তো আমরা তো জানি কশেরুকা দ্বারা তৈরি হয় মেরুদণ্ড। মেরুদণ্ডের আরেক নাম হলো কশেরু। তাহলে হোয়াট ইজ ভার্টিব্রাটা? ভার্টিব্রাটা হচ্ছে এমন একটি সাব ফাইলাম যার প্রাণীগুলো মেরুদণ্ড ধারণ করে, মেরুদণ্ড বহন করে। ক্লিয়ার? তাহলে আমরা এক কাজ করি, আমরা একটা ছবি অ্যাড করি। দেখো, এই যে এটা হলো মেরুদণ্ড, অনেকগুলো খণ্ড নিয়ে তৈরি। ওকে, তাহলে যদি কখনো ভার্টিব্রাটার বৈশিষ্ট্য লিখতে হয়, তোমরা 1 নম্বরে লিখবা মেরুদণ্ড আছে। 2 নম্বর দেখো, মেরুদণ্ড থাকলে কেন এটা মেরুদণ্ড তৈরি হয়? কারণ মেরুদণ্ডের ভেতরে নার্ভ কর্ডটি সুষুম্না কাণ্ডে পরিণত হয়। নার্ভ কর্ডটি
সুষুম্না কাণ্ডে যদি পরিণত হয়ে যায় একবার, তাহলে এই সুষুম্না কাণ্ডকে আমাদের রক্ষা করতে হয়। এই যে লালটা দেখো সুষুম্না কাণ্ড, তো সুষুম্না কাণ্ডটাকে কেন্দ্র করে একটা অস্থি থাকে, অস্থি 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 অস্থি, প্রত্যেকটা অস্থির নামই হচ্ছে কশেরুকা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 7টা এমন অনেকগুলো কশেরুকা মিলে কি তৈরি হয়? এটা কি? মেরুদণ্ড। তোমরা দ্রুত একটু কমেন্ট করে আমাকে বলো তো যে ভেতরে থাকা লালটার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড, যেটি নার্ভ কর্ড থেকে আসে। কি থেকে আসে মুহিব? নার্ভ কর্ড বা স্নায়ু রজ্জু থেকে। তাহলে আমাকে বলো তো এই মেরুদণ্ডটা কোন কর্ড থেকে আসে? খুব দ্রুত বলো। মেরুদণ্ড কোন কর্ড থেকে আসে? দ্রুত বলো। ইয়েস, মিথিলা মুক্তা বলেছ, নটোকর্ড থেকে। নটোকর্ড, সাবাস। তাহলে এই সিম্পল জিনিসগুলো যদি বুঝতে পারি, আমাদের আর বায়োলজিতে সমস্যা থাকবে না। তাহলে আমরা একটা কর্ড, এই যে নটোকর্ড 1 নম্বর কর্ড, নার্ভ কর্ড হচ্ছে 2 নম্বর কর্ড। তাহলে নার্ভ কর্ডটি কিসে পরিণত হয়? সুষুম্না কাণ্ডে। এটার আরেক নাম হচ্ছে স্পাইনাল কর্ড। নটোকর্ডটি কিসে পরিণত হয়? মেরুদণ্ডে। এটার নাম হচ্ছে স্পাইনাল কলাম। ওকে, মনে রাখবা কলাম বা কলাম বা বিম, তোমার যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, বিল্ডিংয়ে তো কলাম থাকে, কংক্রিটের কলাম থাকে। এই কলামগুলোর উপরে পুরো বিল্ডিং দাঁড়িয়ে থাকে। তার মানে এই কলামটা খুবই শক্ত। নরম না শক্ত মুহিব? কলাম শক্ত। তাহলে কলাম যদি শক্ত হয়, তাহলে তোমরা বলবা যে এটি অস্থি দ্বারা তৈরি। বলো তো মেরুদণ্ড কি দ্বারা তৈরি? এটা কলামের উপর যেহেতু সব দাঁড়িয়ে থাকে, তাহলে কলামটাকে শক্ত হতে হবে। শক্ত যদি হয়, এটি কি দ্বারা তৈরি? অস্থি। সবসময় যে অস্থি থাকবে তা কিন্তু না, তরুণাস্থি দ্বারাও তৈরি হতে পারে। ওকে, তাহলে মেরুদণ্ডটি অস্থি দ্বারা তৈরি হয় আমরা জানি, মাঝে মাঝে তরুণাস্থি দ্বারাও হতে পারে, কারণ মেরুদণ্ডটি আমাদের শরীরের কলাম। মেরুদণ্ডে আমাদের দাঁড় করিয়ে রাখে, একে হাড্ডি হতেই হবে। ওকে, তাহলে এবার বাকি রইল এর ভেতরে থাকা এই যে নটোকর্ড, নার্ভ কর্ডটা, লালটার নাম হচ্ছে নার্ভ কর্ড, যেটা সুষুম্না কাণ্ডে পরিণত হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো তো নার্ভ মানে কি? স্নায়ু। তোমরা তো জানোই যে স্নায়ু এমন একটি কোষ যেটা মানে একটা স্পেসিফিক কোষ। তাহলে সুষুম্না কাণ্ড যদি তৈরি করে ফেলে, তাহলে সুষুম্না কাণ্ড নিজেও কিন্তু স্নায়ু দ্বারা তৈরি। ওকে, তাহলে সুষুম্না কাণ্ডটি স্নায়ু দ্বারা তৈরি এবং মেরুদণ্ডটি অস্থি দ্বারা তৈরি হতে পারে, কিংবা তরুণাস্থি দ্বারাও হতে পারে। যত উন্নত হবে তত শরীরের ভার বাড়ে। তাহলে অনুন্নত যারা, ভার্টিব্রাটার মধ্যে যারা উন্নত তাদের ক্ষেত্রে হাড্ডি, যারা অনুন্নত তাদের ক্ষেত্রে তরুণাস্থি দ্বারা তৈরি। সিম্পল ম্যাটার। এখন আমরা চলে আসি, যেহেতু কর্ডাটা অনেক উন্নত পর্বে আমরা দেখেছি ইউরোকর্ডাটার থেকে সেফালোকর্ডাটা থেকে ভার্টিব্রাটা বড়, উন্নত বেশি। তাহলে যদি উন্নত হয়, বলো তো এদের ব্রেন থাকবে কি না মুহিব? ইয়েস, ব্রেন থাকবে। এই যে দেখো লাল যে সুষুম্না কাণ্ডটি আছে, লালটা, এটি সামনের দিকে এসে ফুলে যাবে, স্ফীত হবে, স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয়। এটার নাম কি মুহিব? মস্তিষ্ক। এখন মস্তিষ্ক যদি হয়ে যায়, প্রবলেম হয়ে গেল যে তোমাকে মস্তিষ্কটাকে রক্ষা করতে হবে, তাই না? কারণ মস্তিষ্ক খুবই সেন্সিটিভ একটা পার্ট। রক্ষা যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে মুহিব? ব্রেনের চারপাশ জুড়ে একটা শক্ত একটা আবরণ তৈরি করতে হবে। খেয়াল করে দেখো, আমরা শক্ত একটা আবরণ তৈরি করে দিলাম। এই জিনিসটা যদি তোমার হতো, মানে এই ছবিটা, তাহলে তুমি কিন্তু এটার নাম বলতা
খুলি কি বলতাম মুহিব? খুলি। খুলির বায়োলজিক্যাল নাম হচ্ছে ক্রানিয়াম। ক্রানিয়াম। তাহলে আমাকে বলো তো ভার্টিব্রাটা পর্বের কি থাকতে পারে? ব্রেন। ব্রেন কোত্থেকে আসছে? এই যে সুষুম্না কাণ্ডটা সামনের দিকে ফুলে ফেপে কয়েকটা খণ্ডে ব্রেন তৈরি করেছে। এই যে কয়েকটা খণ্ড। ব্রেন যদি তৈরি হয় তাহলে তার চারপাশ জুড়ে একটা শক্ত আবরণ তৈরি হবে। বলো তো মেরুদণ্ড তো শক্ত, সেটি কি দ্বারা তৈরি? অস্থি বা তরুণাস্থি দ্বারা তৈরি। তাহলে বলো তো খুলিটা কি দ্বারা তৈরি হতে পারে? অস্থি কিংবা তরুণাস্থি, রাইট? তাহলে মাথার খুলিটা কি দ্বারা তৈরি মুহিব? অস্থি কিংবা তরুণাস্থি। তোমরা আমাকে বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। যদি খুব প্রবলেম হয় কোনো একটা পার্ট বুঝতে, পরে আবার তুমি ভিডিওটা ওই অংশে গিয়ে দেখে নিতে পারবা। তোমরা কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? থ্যাংক ইউ। যেহেতু বুঝতে পারছো, তাহলে আমি এখন একটা স্পেশাল টার্ম নিয়ে কথা বলি। বলো তো এদের কি আছে মুহিব? মাথার চারপাশে বলো, মাথার চারপাশে কি আছে এদের? ইংলিশে বলো কি আছে? ক্রানিয়াম আছে, তাই না? তাহলে বলো তো ভার্টিব্রাডার পর্বের প্রাণীরা কি বহন করে? ক্রানিয়াম। তাহলে আমরা জানি ক্রানিয়ামের সাথে এ যদি আমরা যুক্ত করি তাহলে বলতে পারি ভার্টিব্রাটা ক্রানিয়াম বহন করে, তাই না? আটা মানে বহন করা, ধারণ করা, দেহে সংযুক্ত থাকা। কি সংযুক্ত আছে, কি ধারণ করছে? ক্রানিয়াম বা খুলি। তাহলে টোটাল নাম কি হবে মুহিব? ক্র্যানিয়াটা। ক্র্যানিয়াটা বাংলায় দেওয়া আছে দেখিও এইভাবে যে কর্ডাটা পর্বের প্রাণীকে ক্র্যানিয়াটা বলা হয়। বইটা খুলে দেখো মেলে কিনা। ক্লিয়ার? আচ্ছা, আরও কিছু ভেক্টর দেওয়া আছে। প্রধান বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি। বইতে বলা আছে যে এদের শরীরের মধ্যে পার্শ্ব পা আছে, মানে কঙ্কাল, এই যে এই পাশ থেকে বের হয়, এই পাশ থেকে বের হয়, কঙ্কাল থাকতে পারে। এদের ফুলকা ছিদ্র থাকে, বুঝতে পেরেছ? এদের ফুসফুস থাকতে পারে, নানান ধরনের বৈশিষ্ট্য দেওয়া আছে। এগুলো বই পড়লেই তুমি বুঝতে পারবা। তাহলে প্রধান বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি পড়িয়েছি দুইটা। এদের মেরুদণ্ড থাকে, এদের মাথার খুলি থাকে, এদের সুষুম্না কাণ্ড থাকে, এদের মস্তিষ্ক থাকে। তো ভার্টিব্রাটা সম্পর্কে কয়েকটা টপিক আমি পড়িয়েছি, খুব ইম্পর্টেন্টগুলো। আর বাকিগুলো দেখে নিলেই পারবা, সমস্যা নেই। মুই ব্রেক দেবো? টায়ার্ড না তুমি? আচ্ছা, ভার্টিব্রাটা এটা কি ছিল মুহিব? সাব ফাইলাম ছিল, তাই না? তো ফাইলামের পর সাব ফাইলাম, তারপর শুরু হয় ক্লাস। কিন্তু ক্লাসের উপরে থাকে কি? এখন আমরা দেখছি সুপার ক্লাস, তাই না? তাহলে একটা সুপার ক্লাসের নাম হচ্ছে খুবই স্পেশাল সাইক্লোস্টোমাটা, আর একটা নাম হচ্ছে ন্যাথোস্টোমাটা। বাংলা লিখি ন্যাথোস্টোমাটা।
এটি একটি সুপার ক্লাস। সাইক্লোস্টোমাটা। দেখো ভার্টিব্রাট পর্বের মধ্যে খুবই উন্নত কিছু প্রাণী আছে। আমরা আছি, পাখিরা আছে, সাপ আছে, কুমির আছে, মাছেরা আছে, হাঙর আছে। মাছেদের আগে কুচিয়ার মতো এগুলো মাছ আছে না, খুব চাষ হয় বাংলাদেশে, কুচিয়া সাপের মতো দেখতে, এরকমও কিছু প্রাণী আছে। তো এই যে ভার্টিব্রাটাকে পুরো দুই ভাগে আমরা ভাগ করতেছি, একটা দুইটা, এগুলো সুপার ক্লাস। কীভাবে ভাগ করতেছি? তাদের মুখ দেখে, যে তাদের মুখের মধ্যে চোয়াল আছে কি না, চোয়ালে দাঁত আছে কি না, মুখটা এরকম স্লিট আছে নাকি গোলাকার। বুঝতে পেরেছো মুহিব? তাহলে তাদের মুখগুলা কেমন, এইটা দেখে আমরা দুই ভাগে ভাগ করতেছি। লুক, এই দেখো, সাইক্লো শব্দের অর্থ হচ্ছে সাইকেল বা গোলাকার। স্টোমা মানে হচ্ছে মুখ, আটা মানে হচ্ছে বহন করা। বুঝতে পেরেছো? তাহলে বলো তো, হোয়াট ইজ সাইক্লোস্টোমাটা? সাইক্লোস্টোমাটা বলতে বোঝাচ্ছে গোল মুখ প্রাণী, তাই না? গোলাকার মুখ এমন প্রাণী। আচ্ছা, এবার আমরা চলে আসি এখানে। ন্যাথোস্টোমাটা বলতে কি বোঝায়? খুবই সিম্পল। ন্যাথো শব্দের অর্থ হচ্ছে চোয়াল, স্টোমা মানে হচ্ছে মুখ, আটা মানে হচ্ছে বহন করা, ধারণ করা। তাহলে এবার আমাকে বলো তো, ন্যাথোস্টোমাটা বলতে কি হচ্ছে? চোয়াল আছে তাদের, তাই না? চোয়াল যুক্ত প্রাণীদের বলা হয় ন্যাথোস্টোমাটা। হইল? দুইটার কি মিল হইল মুহিব? তোমরা আমাকে বলো তো, দুইটা আমি ভাগ করলাম, দুইটা মিল হলো, ওদের চোয়াল আছে, এদের গোলমুখ, এটা কেমন কথা? তাহলে এবার আমরা চলে আসি যে কেন ওইটা আর এটা ডিফারেন্ট হলো, একটু পরে বুঝতে পারবা। এই দেখো মুহিব, লোক চোয়াল যুক্ত প্রাণী, বলো তো এটা মানুষ না অন্য কিছু? মানুষের কি আছে? চোয়াল আছে, আছে কি না? একটু ভালো করে আমার দিকে দেখো। আমার চোয়াল আছে, তাহলে এই দেখো এখানে একটা চোয়াল আর মুখের উপর একটা চোয়াল। চোয়াল যদি থাকে তাহলে আমার মুখটা কি গোলাকার হয়? যাতে আমার মুখটা গোলাকার নাকি কি স্লিট, কাটা বা লম্বা, তাই না? তাহলে এই জন্যই বলা হয়েছে চোয়াল যুক্ত মুখ মানে হচ্ছে যাদের মুখ গোলাকার নয়। গোলাকার নয়। তাহলে দেখো কি হলো এবার, গোলমুখ প্রাণী আর হচ্ছে গোলমুখ নয় এমন প্রাণী। হয়েছে কি না? ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। তাহলে এবার চলে আসি, এই যদি চোয়াল যুক্ত প্রাণী হয় তাহলে এরা কি প্রাণী হবে? চোয়ালহীন প্রাণী। ওকে, দেখো এই প্রাণী আর এই প্রাণী, দুই প্রাণীর দাঁত আছে। কি আছে মুহিব? দাঁত আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের তো চোয়াল আছে, চোয়ালের ভেতরে আমরা দাঁতগুলো গেঁথে দিয়েছি। এটা আমাদের চোয়াল আছে, চোয়ালের মধ্যে দাঁতটা গেঁথে দিয়েছি। এদের দেখো চোয়াল নাই কিন্তু দাঁতটা আছে, তাহলে দাঁতটা কি করবে? কেমনে রাখবে মুখের মধ্যে? তোমরা আমাকে দ্রুত বলো, যেদের দাঁত আছে চোয়াল নাই, তুমি দাঁতগুলো কোথায় রাখবা?
বলো দ্রুত। জানি না, বাহিরে, ওকে, ঠোঁটে, নপ, ও জানি না। ভেরি গুড, তোমরা একটু পেশিতে পাগলা নাকি? আচ্ছা, তোমরা একটু স্বীকার করো যে তোমরা জানো না। সো আমার সুযোগ আছে ওই সময় জানানোর। দেখো, যাদের চোয়াল নাই তাদের আমরা দাঁতগুলো জিহ্বায় বসাবো না। তাদের আমরা দাঁত যদি বসাতে চাই, এক কাজ করি, দেখো ঠোঁটটা আমি সরালাম, সরানোর পর কি আমার চোয়ালে দাঁত, চোয়ালটা নাই, তাহলে আমি দাঁতটা কোথায় বসাবো? ঠোঁটের তো ভেতরের দিকে বসাতে হবে, তাই না? তাহলে আমি ভেতর দিয়ে গেলে কী পাই? ইয়েস, এদের মুখে যে জিহ্বা আছে, জিহ্বাতে গোল করে আমরা 4-5 জোড়া বসিয়ে দেবো। এদের মুখটা হচ্ছে এরকম গোল মুখ। দেখো, এদের মুখটা হচ্ছে এরকম, এদের গোল মুখ। এদের মুখটা কেমন মুহিব? এই যে এরকম। তাহলে এদের আমরা চোয়ালের মধ্যে দাঁত দিতে পারতেছি। এদের ক্ষেত্রে আমরা কি করবো? জিহ্বায় দাঁতগুলো দেবো এরকম করে, জিহ্বার মধ্যে থাকবে দাঁতগুলো গোল হয়ে। ভয়ঙ্কর কারা? এরাও ভয়ঙ্কর। ওরা কি কম ভয়ঙ্কর? হাঙর আছে এটার মধ্যে। এটা কিন্তু মানুষেরও যেমন চোয়াল, এটা হাঙরেরও চোয়াল, খাই ফেলবে। কুমিরেরও চোয়াল, সাপেরও চোয়াল এইটা। তাহলে সাপ, কুমির ওদিকে। আর এই গোলমুখ এরা খুবই স্পেশাল। আমি একটা ছবি তোমাদের দেখাই, তাইলে তোমাদের একটা ধারণা হবে তোমরা আসলে কি পড়তে যাচ্ছ। দেখো তো তোমরা মুখটা দেখতে পাচ্ছ কিনা? দেখা যায় ক্লিয়ার? দেখো না দাঁতগুলো কিভাবে দিছে এর মুখের মধ্যে। মাঝখানে একটা ছিদ্র, চারপাশে যে জিহ্বাটা আছে বা পেশিটা আছে, জিহ্বা পেশি, সেটার মধ্যে দাঁতগুলো বসানো। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এমন কিছু প্রাণী এখন পড়বো গোলমুখ, ওইটা আমরা পরে দেখবো। আজকে ব্রেকের পর আমরা এটা দেখি তাড়াতাড়ি, গল্পাকারে আমরা পড়বো। ওকে, তাহলে আমি এটা একটু মিশাইলাম। তোমরা যদি পড়তে চাও এক কাজ করো, খাতায় লেখো কোথায় ছিলাম আমরা মুহিম? সাইক্লোস্টোমাটা। এটা কি ছিল? সুপার ক্লাস, তাই না? সুপার ক্লাসের নিচে যদি আমরা যাই তাহলে আমরা কি পাবো? এটা হচ্ছে গোলমুখ। গোলমুখ সোয়ালহীন প্রাণী, তাই না? আমরা যে এই দাগটা টেনে এখানে লিখেছিলাম সাইক্লোস্টোমাটা, সো এই যেটা কেটে আমি এখানে নিয়ে আসলাম সুপার ক্লাস। তো সুপার ক্লাসেরও আবার দুইটা ভাগ আছে। কি ভাগ পাবো আমরা এবার? ক্লাস, একটা ক্লাসের নাম হচ্ছে মিগজিনি, আর একটা ক্লাসের নাম হচ্ছে পেট্রো মাইজন টিডা। ওকে, বাংলায় লিখি মেঘচিনি, এখানে আমরা লিখি হচ্ছে পেট্রোমাইজন টিডা। ওকে, বলো তো দুইটা প্রাণী কেমন? দুইটা প্রাণীর আমি একটা কমন ছবি অ্যাড করি। দুইটা প্রাণী দেখতে এরকম।
ক্লিয়ার? দেখছো প্রাণীটা কত ভয়ানক। কর্ষিকা থাকতে পারে আবার নাও থাকতে পারে। আমি এর মুখটার ছবি অ্যাড করি। এই যে মুখটা এই জায়গা এরকম গোল আকার হবে, দাঁত দাঁত দাঁত, এগুলো দাঁত, মাঝখানে একটা ছিদ্র আছে। ওকে, মনে রাখবা এর কর্ষিকা থাকে, এই যে এগুলো সামনের, এর থাকে না। এগুলো তোমাদের পড়লে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ছবি অ্যাড করে ফেলছো কিনা দেখো তো, কে জয়েন্ট রিকোয়েস্ট দিয়েছে এখন অ্যাপ্রুভ হয় নাই। ভেরি গুড। তাহলে এবার আমরা চলে আসি যে মিগজিনি এবং পেট্রোমাইজন্টিডা এরা আসলে কি জিনিস। তোমরা তো জানোই যে এরা হচ্ছে চোয়ালহীন এবং গোলমুখ, এরকম দেখতে লম্বা। তো দুইটা কমন টার্ম আছে যে এরা দুই দলেই, এ দুইজনে কিসের মতো দেখতে? ইল ফিশের মতো দেখতে। ফিশের মতো দেখতে মুহিব? দুইটাই ইল ফিশের মতো। ইল ফিশ মানে কি? বাইন মাছ। বাইন মাছ, ক্লিয়ার? দেখো এরা দেখতে বাইন মাছের মতো। বাইন মাছ এমন একটা মাছ আমার আব্বার খুব প্রিয়, খুবই পছন্দ। আমার আব্বা যেদিন বাইন মাছ নিয়ে আসে আমার মা সেদিন খুব রাগে গজর গজর করে। এর কারণ হচ্ছে বাইন মাছের চামড়া ছেলা খুব টাফ, খুবই টাফ, কাটা যায় না, ছাই দিয়েও কিছু করা যায় না। তো হাত পুরা কাটা টাটাতে বিদ্ধ হয়ে রক্তারক্তি কাণ্ড হইতো। আমার বাপ যেদিন খুব মনে করো যে যে আজকে খবর আছে, মানে কোনো কারণে রেগে আছে, বাইন মাছ নিয়ে আসবে, মানে সেদিন বাসা ভর্তি সবার, মানে বাপ এইটা করবে, পুরো শাস্তিটা আমাদের উপরে চলে আসবে। সো দুইটাই কিসের মতো? চোয়ালহীন, গোলমুখ, এবং দুইটা মুখ এইরকম, প্রায় এরকম। আমি অ্যাকচুয়ালি যে ছবিটা এখানে অ্যাড করেছি এটা পুরো মিগজিনি, কিন্তু পেট্রোমাইজন্টিডার ছবিটা আরেকটু ডিফারেন্ট, আমি একটু পরে দেখাবো। আচ্ছা, আমরা এখন একটু মিগজিনি নিয়ে আলোচনা করি, দেখবা তোমার পড়াটা খুব সহজ হয়ে যাবে। তো আমরা এই পার্টে মিগজিনি নিয়ে আলোচনা করব, ওই পার্টে পেট্রোমাইজন্টিডা নিয়ে আলোচনা করব। দেখো এই যে মিগজিনির, মিগজা শব্দের অর্থ হলো মিউকাস এর মতো বা পিচ্ছিল। হোয়াট ইজ মিগজা মুহিব? মিউকাসের মতো পিচ্ছিল। তাহলে এবার আমাকে বলো তো, আমি যদি 1 নম্বর বৈশিষ্ট্যটা লিখি, তুমি কি লিখবা? যে মিগজিনি প্রাণীদের দেহ পিচ্ছিল আবরণ থাকে, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। তুমি যদি এখানে লেখো ত্রিস্তরী সিলমযুক্ত, প্রকৃত সিলমযুক্ত, না, এগুলো হবে না, এগুলো অপরাধ। স্পেসিফিক বৈশিষ্ট্য লিখতে হবে। তুমি যদি আমাকে লেখো যে মিগজিনির প্রাণীরা এরকম ত্রিস্তরী, প্রকৃত সিলমযুক্ত, তন্ত্রমাত্রা, তো শুধু মিগজিনির না, ওরও তো তাই, ওরও তো তাই, ওরও তো তাই, আগে যারা ছিল তাদেরও তাই। স্পেসিফিক বৈশিষ্ট্য লিখতে হবে খাতার মধ্যে। তাহলে বলো আমাকে মুহিব, মিগজিনির মিগজা মানে হচ্ছে মিউকাসের মতো, মিউকাস মানে পিচ্ছিল, তাহলে এদের আবরণটা হচ্ছে পিচ্ছিল। আবরণ যদি পিচ্ছিল হয়, দেখো এই পিচ্ছিল মুহিব, এর আবরণ যদি পিচ্ছিল হয়, এগুলা কি সে বাজার থেকে তেল কিনে এনে গায়ে মাখছে? সে কি রোস্তমের দোকানে গিয়ে তেল কিনছে, কিনে গায়ে মাখছে? না। তাহলে প্রশ্ন হচ্ছে এই পিচ্ছিল আবরণ, এই তেল আসলো কোথা থেকে? মিউকাস থেকে আসলো? অ্যাকচুয়ালি তার দেহে যে ত্বকের নিচের গ্রন্থি আছে, গ্রন্থি থেকে এগুলো বের হয়, ত্বকের নিচ থেকে এগুলো গায়ের উপরে আসে, ত্বকের নিচ থেকে। বুঝতে পেরেছ? তার মানে এগুলো ত্বকের নিচ থেকে আসে বা ত্বক থেকে আসে। ওকে, ত্বকের নিচের গ্রন্থি থেকে আসে। ওকে মুহিব, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা কি?
অনেক ধরনের বৈশিষ্ট্য আছে, বাট আমি একটু আমার মতো এলোমেলো সাজাই, কারণ লজিক্যাল অ্যাপ্রোচে আমরা আগাবো। দেখো, এর দেহ যেহেতু পিচ্ছিল, তাহলে এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে কাদের গা পিচ্ছিল, গায়ে তেল মেখে রাত্রেবেলা কারা বের হয়? চোর বের হয়। তাহলে এরা আসলে চোর। এরা মানুষের ঘর ফুটো করতে যায়, শীত কাটতে যায়, তাই না? তাহলে এর গায়ে যে পিচ্ছিলের কারণ আছে। কি কারণ মুহিব? এই কোনো কিছুর ভেতরে গিয়ে প্রবেশ করে সহজে যেতে পারে। ওকে, ভেরি গুড। তাহলে কার ভেতরে যায় আমি বলি। এরা আসলে হচ্ছে পরজীবী। এটা দ্বারা মুহিব না, পরজীবী না, একটু পরে আসি। এই পরের প্রাণীরা খাদ্য সংগ্রহের জন্য সাধারণত, যেহেতু তেমন একটা চিবানোর উপায় নাই, তাহলে এদেরকে যদি আমরা খাবার দিই, যেহেতু সোয়াল নাই এদের, তাহলে আমাকে বলো তো, বুড়ো মানুষের খাবার দিলে আমরা একটু নরম নরম খাবার দিই, তাই না? তাহলে একে নরম নরম খাবার দিতে হবে। তো সমুদ্রে কিভাবে নরম খাবার পাবে? এটা তো একটা প্রশ্ন। ধরা যাক সমুদ্র দিয়ে একটা জাহাজ আছে, জাহাজের নাম হচ্ছে টাইটানিক। টাইটানিকের উপর জ্যাক এবং রোজ রোমাঞ্চ করতেছে। এখন আমাকে বলো তো, টাইটানিকটা কিসের সাথে ধাক্কা লাগবে এখন? বরফের সাথে না, একটা ইলিশ মাছের সাথে। হ্যাঁ, টাইটানিকটা একটা ইলিশ মাছের সাথে ধাক্কা লাগছে। টাইটানিকের যে ফ্যানটা আছে না, ইলিশ মাছের গায়ে লাগছে, ইলিশ মাছটা গেছে মারা, টাইটানিকের ফ্যানটা গেছে ভেঙে, টাইটানিক ডুবে গেছে। দেখো, ইলিশ মাছটা যে আঘাত পেয়ে ফ্যানের আঘাতে মারা গেল, ইলিশ মাছটা কি এখন ওখান থেকে আকাশে উড়ে যাবে? না, ইলিশ মাছটা পানির উপর থেকে ধীরে ধীরে গ্র্যাভিটির কারণে পড়তে থাকবে। ইলিশ মাছটা পড়তেছে ধীরে ধীরে, ও যেহেতু মারা গেছে, ওর শরীরে তো পচন শুরু হচ্ছে, ঠিক কি না? পুট্রিফিকেশন বা পচনের ফলে ইলিশ মাছটা কি একটু নরম হবে না? তাহলে ইলিশ মাছটা যদি নরম হয়ে যায়, তাহলে এ হচ্ছে এমন একটা শিকারী মাছ, এদের মুখে থাকে নাসিকাথলি, মুখ বিবরে, মুখের ভেতরে থাকে নাক, মুখ বিবরে নাসিকা থলি উন্মুক্ত। মুখের ভেতরে নাক, তাহলে সে এরকম করে ঘুরে বেড়াচ্ছে, গন্ধ পেয়ে গেছে। কি হয়েছে? উপর থেকে ইলিশ মাছ পড়তেছে, সে ছুটে ইলিশ মাছের কাছে গেছে, গিয়ে করছে কি, এই যে মুখে কর্ষিকা আছে, মুখে যে কর্ষিকা আছে, সেগুলো তো করে কি, ইলিশ মাছের গায়ের মধ্যে এরকম করে ছিদ্র করে মাথাটা এর ভেতরে ঢোকায় দেয়। বুঝতে পেরেছো? তাহলে এই কর্ষিকা, এই যে নাকের কাছে যেগুলো ছোট ছোট, তাহলে এগুলোতে সে ছিদ্র করলো, করে মাথাটা ভেতরে ঢোকা দিল, দেওয়ার পর গা পিচ্ছিল কিনা, তাহলে সে এরকম করে ইলিশ মাছটার ভেতর দিয়ে একেবারে ইলিশ মাছটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। কি করলো মুহিব? ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। এখন ইলিশ খাওয়া তার জন্য সহজ কিনা? ইয়েস। তাহলে আমাকে এবার বলো তো, এই সকল প্রাণীরা কি টাইপের? স্বাধীনজীবী না পরজীবী? স্বাধীনজীবী নাকি পরজীবী? দ্রুত বলো আমাকে। বাইন মাছ কি মিক্সিনে? না। এই যে সবাই এই জায়গায় গিয়ে ধাক্কা লাগছে, সেটা হলো গাধা। দেখ, সে কিন্তু তার খাবার সে নিজে কালেক্ট করে খাচ্ছে, সে স্বাধীনজীবী, কারোর উপর নির্ভর করতে হচ্ছে না। পরজীবী মানে হচ্ছে, কৃমির কথা ভাবো, কৃমি মানুষের দেহের ভেতরে থাকে, মানুষের দেহের ভেতর থেকে খাবার খায়, মানুষের ক্ষতি করে। এই প্রাণীটা কি ইলিশ মাছের শরীরের ভেতরে ছিল? অন্য জায়গা থেকে ইলিশটাকে খেয়ে গেল সে, ইলিশের সে ক্ষতি করছে। তুমি আমাকে বলো তো, মরার পর কি কারোর কোনো ক্ষতি হয়? সে তো মরা মাছ খাইছে, তার কোনো দোষ আছে? নাই। অনেক কাল আগে একটা মানুষ মারা গেছে সাপের কামড়ে, অনেক কাল আগে একটা মানুষ মারা গেছে সাপের কামড়ে। তো সবাই দেখতে আসছে, শেষ গোসল করানো হচ্ছে, সবাই বলছে দেখি দেখি, শেষবার দেখি, কাফনটা তোলা হয়েছে। তো একজন লোক
খুব আফসোস করে পাশে দাঁড়ায় বলতেছে লোকটার কি ভাগ্য, সাপের কামড়ে মারা গেছে। লোকটা বলতেছে লোকটার কি ভাগ্য, অল্পের জন্য চোখটাতে সবল মারে নাই, চোখটা নষ্ট হয়নি। আর 2 ইঞ্চি গেলে চোখটা নষ্ট হয়ে যেত। তুমি কথা বলতেছো কেন? আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে মারা যায় তার চোখ কি আর হচ্ছে চোখের 2 ইঞ্চি নিচে কি, তাই না? সো মৃত ইলিশ মাছকে যখন সে খাবে, ইলিশ মাছের কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে অ্যাকচুয়ালি ইলিশ মাছের শরীরে ভর করে থাকে না, সে স্বাধীনজীবী। ওকে, এখন কথা হচ্ছে স্বাধীনজীবী, বাট আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সে মৃতজীবী, তাই না? যে মৃত প্রাণী বা ডেড অর্গানিক ম্যাটেরিয়াল খেয়ে সে বেঁচে থাকে, ঠিক কি না? সে যদি এগুলাই খায় তা কিন্তু না। সমুদ্রের তলদেশে একটু ভাবো, সমুদ্রের তলদেশে কেঁচোর মতো প্রাণী আছে, এনিলিড। সমুদ্রের তলদেশে মলাস্কা পর্বের কিছু প্রাণী আছে, শামুক ঝিনুক টাইপের, সেগুলোকেও খায়। এদের খাওয়া শিকার করা খুব সহজ, কারণ সে কিন্তু খুব দ্রুত দৌড়ায়। বুঝতে পেরেছো মহিব? তাহলে দেখো, সে এনিলিড খায়, সে সন্ধিবদি খাচ্ছে, সে মলাস্কা খাচ্ছে, পাশাপাশি সে কী খাচ্ছে? মৃত জীব খাচ্ছে। ওকে, আচ্ছা আরও কিছু কথা আছে, এগুলো আসলে মানে বলা উচিত না, তারপরে বলতে হয় বাধ্য হয়ে। এদের দেহে এরকম গায়ের ত্বকে মুখের কাছে ছিদ্র আছে, ফুলকা ছিদ্র, 5 থেকে 15টি ফুলকা ছিদ্র। ফুলকা ছিদ্র 6 নম্বর হচ্ছে সে যেহেতু সমুদ্রে থাকে, সমুদ্রের তল দেশের দিকে থাকে। একটু ভালো করে খেয়াল করো, ইলিশ মাছ খেতে হলে তোমাকে সমুদ্রের নিচে যাইতে হবে। এনিলিড বা কেঁচো টেচো খাইতে গেলে তোমাকে সমুদ্রের নিচে যাইতে হবে। তুমি যদি শামুক ঝিনুক খাইতে যাও, তোমাকে সমুদ্রের নিচে যাইতে হবে। তাহলে সে কোথায় থাকে? সে সামুদ্রিক, এবং সমুদ্রের নিচে থাকে। আমরা ওটা বলবো না, শুধু লিখবো সামুদ্রিক। ওকে, এখন ঘটনা হচ্ছে সে যদি সমুদ্রের নিচে থাকে, সে সেখানে ডিম দেওয়া তার জন্য সুবিধাজনক নাকি সরাসরি বাচ্চা পয়দা করা সুবিধাজনক? মুহিম, ইয়েস, সে সরাসরি বাচ্চা পয়দা করে, সে ডিম দেয় না। তার মানে ডিম না ফুটলে তার লার্ভা দশাও নাই, তাই না? এদের লার্ভা দশা নেই। ওকে, তো আচ্ছা বলো তো, এই যে পুরো টপিকটা পড়ার পর কি মনে হয়েছে? এটা ভালো প্রাণী না বিভৎস প্রাণী? বলো, ভালো প্রাণী মনে হয়েছে না বিভৎস প্রাণী মনে হয়েছে? একটু অদ্ভুত মনে হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা জিনিস ভাবো, এর গায়ে কিন্তু কোনো আইস নেই, পাখনাও প্রায় নাই, সাপের মতো কিলবিল করে যাচ্ছে, মুখটা দেখে খুবই বিকৃত, বিভৎস, তারপর গায়ের মধ্যে আবার তেল মাখা। এটা হচ্ছে খুবই বিভৎস। এই জন্য মিগজিনি যারা থাকে তাদেরকে বলা হয় বিভৎস প্রাণী। বিভৎস প্রাণীর বায়োলজিক্যাল নাম হচ্ছে হ্যাগ ফিশ। তাহলে হ্যাগ ফিশ মানে কি মুহিব? বিভৎস প্রাণী, ভয়ঙ্কর দেখতে, অদ্ভুত, বিকৃত। কেমন বিকৃত আমি তোমাদের বলি। একটা মুরগি জবাই করো, করার পর মুরগির গায়ের সমস্ত লোম খুলে ফেলো, খোলার পর মুরগিটা সারা শরীরের মধ্যে জেলি বা হচ্ছে তেল মাখো, মুরগিটা দেখতে কেমন লাগবে? বিভৎস মনে হয় না? কিংবা একটা হাঁসের কথা ভাবো, হাঁসের সমস্ত তুমি চামড়া ছিলে ফেলছো, ফেলার পর আগুনে গরম করছো, হাঁসের গা ভর্তি তেল আর হাঁসটাকে কি বিভৎস লাগবে না? তো এই প্রাণীটা হচ্ছে ওই ধরনের বিভৎস। তাহলে বিভৎস প্রাণী বা বিভৎস মাছের বায়োলজিক্যাল নাম হচ্ছে হ্যাগ ফিশ। হ্যাগ মানে হচ্ছে বিভৎস। ও গট মি? থ্যাংক ইউ।
এটা কি রেসিজম টাইপের হয়েছে কিনা, না পড়ার জন্য বাধ্য হয়ে আমি বলছি। আচ্ছা তাহলে দ্রুত আমি এটা শেষ করি। এই পাশেরটা দেখো, আমরা একটা ব্রেকে যাব, ব্রেকে যাওয়ার আগে আমি এটা শেষ করি। পেট্রো মুহিব, পেট্রো মানে হচ্ছে স্টোন বা পাথর। পেট্রো মানে কি? পাথর। মাইজন শব্দের অর্থ কি? সাকিং। তাহলে বলো তো আমাকে, হোয়াট ইজ পেট্রোমাইজনটিটা? পেট্রোমাইজনটিটা বলতে বোঝায় পাথর চোষক প্রাণী। ওকে, তোমরা কি কখনো একুরিয়াম দেখেছো? একুরিয়ামের মধ্যে খাবার দিবা, খাবারগুলো শেষ, এরপর দেখবা যে গোল্ড ফিশগুলা বা একুরিয়ামের যে মাছগুলা এরা করে কি, একুরিয়ামের তল দেশে যে ছোটো ছোটো পাথরগুলো আমরা দিই, পাথরগুলো মুখে নেয়, পাথরগুলো চুষে খাবে, খেয়ে পাথরটা ফেলে দেবে। বোঝো না এই ব্যাপারটা? আচ্ছা তুমি বড়ইয়ের কথা ভাবো তো, বড়ইটা মুখে দিলা, দেওয়ার পর কি করলা? বড়ইয়ের যে বিচিটা বা বীজটা এটা তুমি কিন্তু ফেলে দিবা মুখ থেকে, গায়ে লাগানো খাবারটা খেলা। তো এই প্রাণীগুলো এরকম, পাথরের গায়ে যে খাবারটা থাকে ওরা করে কি, পাথরটাকে মুখে নেয়, নিয়ে পাথরটাকে ফেলে দেয়। ক্লিয়ার? এই জন্য এদেরকে পাথর চোষক প্রাণী বলা হয়। মই বুঝতে পেরেছো? তাহলে এটা আর এটা যেহেতু পাশাপাশি, পার্থক্যটা বলি দ্রুত। এরা পিচ্ছিল নয়, মুখ বিবরে নাসিকাথলি উন্মুক্ত নয়, মুখে কর্ষিকা নাই। এই যে একটা স্পেশাল জিনিস, আমি এটা গল্পে বলবো তোমাদের, এটা হচ্ছে পরজীবী। 5 থেকে 15টি, এটা অর্ধেক দাও, 60টি ফুলকা ছিদ্র, অর্ধেক। এরাও সামুদ্রিক, বাট মিঠা পানিতেও যায় এরা। লার্ভা দশা আছে, দেখা যাচ্ছে মুহিব নিচে? আচ্ছা লার্ভা দশাটা আমি এইদিকে লিখি। লার্ভা দশা আছে। তাহলে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখো, লার্ভা দশা, সামুদ্রিকের সাথে আমি মিঠা পানি দিয়েছি, পরজীবী, এই তিনটা দেখলে তুমি এই প্রাণী সম্পর্কে একটা ধারণা পাবা। ওকে শোনো, এই যে তিনটা দেখো, পরজীবী, সামুদ্রিক, মিঠা পানি, লার্ভা দশা। বলি এই প্রাণীগুলা সমুদ্রে থাকে, কিন্তু এরা করে কি, ডিম দেয়, ডিম ফুটে লার্ভা বের হয়। বুঝতে পেরেছো মহিম? তো দেখো ভালো করে, এরা সমুদ্রে থাকে, সমুদ্র থেকে যদি ডিম ফুটাইতে চায় এদের যেতে হয় মিঠা পানিতে বা নদীতে, স্বাদু পানিতে। স্বাদু পানিতে গিয়ে এরা কি করে, ডিম পাড়ে। পেট্রোমাইজনটিটা পরের প্রাণীরা সমুদ্র থেকে যায় মিঠা পানিতে, মিঠা পানিতে গিয়ে ডিম পাড়ে, ডিম ফুটে লার্ভা বের হয়। ওকে, তো এই লার্ভাগুলো খুব স্পেশাল। কি স্পেশাল? লার্ভাগুলা, এই লার্ভাকে বলে অ্যামোসিট লার্ভা। বইতে আছে, বানানটা একটু দেখে নিও। কি লার্ভা? অ্যামোসিট লার্ভা। হোয়াট ইজ অ্যামোসিট লার্ভা? বইয়ে এটা নাই, না জানলেও কোনো সমস্যা নেই। অ্যামোসিট লার্ভা বলতে বোঝায় যারা বালির নিচে বা কাদার নিচে ঢুকে থাকে। বুঝতে পেরেছো? কোথায় থাকে মুহিব? বালি বা কাদার নিচে ডুবে থাকে। তোমার এটা পড়ার কিন্তু দরকার নেই। তাহলে প্রশ্ন আসে, অ্যামোসিট লার্ভা কাদের? পেট্রোমাইজনটিটা। আচ্ছা ইম্পর্টেন্ট, এটা পরজীবী।
আচ্ছা, প্রশ্ন হয় না যে সমুদ্র থেকে যদি নদীতে যায় এবং তার তেমন পাখনা টাকনা কিছু নাই, কেমনে যাবে? এক সমুদ্র থেকে নদীতে আসা বিশাল রাস্তা না? এরা কি করে জানো? ধরা যাক একটা ইলিশ মাছ নদী সমুদ্র থেকে ডিম পাড়তে নদীতে আসতেছে। সে করে কি, ইলিশ মাছের শরীরে ওঠে, ওঠার পর পুরো রাস্তাটা ইলিশ মাছের সাথে সে যায়। এ যাওয়ার সময় সে করে কি, তার খাদ্য লাগবে কিনা মুহিব? খাদ্য লাগবে। তো পেট্রোমাইজনটিটা পর্বের প্রাণীরা, এটি একটি পেট্রোমাইজনটিটা পর্বের প্রাণী, তার মুখটা এরকম, এদিক তুমি যদি দেখো তাহলে এরকম দেখতে পাবা, দাঁত 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 দাঁত। বুঝতে পেরেছ? সে করে কি, সমুদ্র থেকে যখন নদীতে যায় একটা ইলিশ মাছের উপর ভর করে এবং পুরো যাত্রাপথে সেই ইলিশ মাছটাকে কামড়ায়, কামড়ায় ইলিশ মাছের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে সে। তাহলে আমাকে বলো তো, একটা প্রাণী যখন আরেকটা প্রাণীর উপর ভর করে, একসাথে থাকে, একটা প্রাণী ক্ষতিগ্রস্ত হয় আর একটা প্রাণী লাভবান হয়, এই ধরনের সম্পর্ক কি বলে? পরজীবিতা। এই যে দেখো আমরা পরজীবী পেলাম। পাপ করছে কিনা মহিম? ইয়েস, পাপ করছে। যদি সে পাপ করে তাহলে তার ফল তাকে ভোগ করতে হবে। সে যায় স্বাদু পানিতে, পরজীবী জীবনযাপন করে গেল সমুদ্র থেকে স্বাদু পানিতে, স্বাদু পানি থেকে সে ডিম পাড়লো, ডিম ফুটে লার্ভা হবে, ডিম পাড়ার সাথে সাথে সে মারা যায়। পাপের প্রায়শ্চিত্ত। ডিম পাড়ার পর মারা যায়। বুঝতে পেরেছ? প্রশ্ন হতে পারে যে ডিম পাড়ার পর একটা প্রাণী কেন মারা যায়? অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে ডিম পাড়ার সময়টাতে সে কোনো খাবার সংগ্রহ করে না, কিছুই খায় না, তাহলে ডিমগুলো ধীরে ধীরে বড় হবে না তার শরীরে, ডিমে তার শরীরের সমস্ত শক্তি নিংড়ে ডিমের মধ্যে চলে যায়, তাহলে প্রাণীটা মারা যাবে কিনা? মারা যাবে। এক। দুই নম্বর হচ্ছে, ডিম পাড়ার সময় সে যখন পাহারা দেয়, ডিম পাড়ার পরে পাহারা দেওয়ার সময় সে খাবার সংগ্রহ করার সুযোগ পায় না, এই সময়টাতে সে পুষ্টির অভাবে মারা যায়। আরও একটা কারণ আছে, ডিম পাড়ার পর হয়তোবা তার শরীরে ডিম যে অঙ্গটা থেকে বের হয় ওই অঙ্গটা নষ্ট হয়ে যায়, তাহলে শরীরে যদি একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, পচে যায়, ভেঙে যায়, ওই জায়গায় তো পোকামাকড় কিংবা ওই জায়গায় হচ্ছে জীবাণু সংক্রমণ হবে, প্রাণীটা যাবে মারা। তো একটা প্রাণী ডিম পাড়ার পর অনেক কারণেই মারা যেতে পারে। বুঝতে পেরেছ মুহিব? এটাকে তুমি বিভৎস প্রাণী বা হ্যাগফিশ বললে, এটাকে কি বলবা? এটার নাম হবে ল্যাম্প্রে। কি নাম? ল্যাম্প্রে। এখন আমার জিজ্ঞাসা, হোয়াট ইজ ল্যাম্প্রে? ল্যাম্প্রে মানেও সেম, পাথর চোষক প্রাণী বা স্টোন সাকার। ক্লিয়ার? আমি ব্রেকে যাব। ব্রেক হচ্ছে 6 মিনিট। 6 মিনিট পর দেখা হচ্ছে।
আসসালামু আলাইকুম, তোমরা সবাই আছো? 6 মিনিট শেষ হয়েছে আমাদের। আমি এটা মিশাই দিলাম। হ্যাঁ, কি ছিল মুহিব কর্ডাটা? এটা ছিল পর্ব বা ফাইলাম। আমরা দেখেছিলাম এখানে ইউরো সেফালো। আমি বারবার এটা লিখি এই জন্য যেন তোমাদের কখনো ভুল না হয় আমরা কোন দিকে আসলে যাচ্ছি। ভার্টিব্রাটা, এগুলো কি ছিল? উপপর্ব, তাই না? ভার্টিব্রাটাকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। একটা হচ্ছে চোয়ালহীন বা সাইক্লোস্টোমাটা, আর একটা ছিল ন্যাথোস্টোমাটা যাদের চোয়াল আছে। ন্যাথোস শব্দের অর্থ চোয়াল। এগুলো কি? এগুলো ছিল হচ্ছে সুপার ক্লাস বা অধিশ্রেণী। এই যে দেখো, ন্যাথোস্টোমাটা বা যাদের চোয়াল আছে তাদেরকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। কি কি শ্রেণী একটু ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবো সবাই। 1. কনড্রিকথিস। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। 3 নম্বর হচ্ছে সার্কোপটেরিজি। 4 নম্বর হচ্ছে এমফিবিয়া। 5 নম্বর হচ্ছে র্যাপটিলিয়া। 6 নম্বর হচ্ছে এভিস। 7 নম্বর হচ্ছে ম্যামালিয়া। এই ম্যামালিয়ার মাধ্যমে আমাদের চ্যাপ্টার শেষ। ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো। তো আমি একটু বলি কোনগুলা কি। এই প্রথম যে 3টা দেখছো তোমরা, এই 3টা হচ্ছে মাছ। এই যে এরপর তোমরা যেটা দেখছো এমফিবিয়া, এটা হচ্ছে ব্যাঙ বা উভচর। র্যাপটিলিয়া তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো সরীসৃপ যারা বুকে ভর দিয়ে চলে। এভিস তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা পাখি। ম্যামালিয়া যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্তন্যপায়ী। তোমরা কি বুঝতে পেরেছো? এই যে প্রথম 3টা এগুলো হচ্ছে মাছ। আজকে আমরা মাছ পর্যন্ত পড়বো, পরের দিনে আমরা এগুলো পড়বো। পাশাপাশি ম্যামালিয়াতেও কিছু সাব স্পেসিস আছে বা ম্যামালিয়ার পরেও কিছু আছে ক্লাসের পরে, তো আমরা ওইটা দেখব। আজকে আমরা শুধু মাছগুলো দেখব। তোমরা কি পর্যন্ত বুঝতে পেরেছো? ইয়েস। তাহলে দেখো, আমি এখন তোমাদের এগুলো সব কিন্তু শ্রেণী। কি এগুলা? এটা ছিল হচ্ছে সুপার ক্লাস, তাহলে এগুলো হচ্ছে ক্লাস বা শ্রেণী। ওকে, তাহলে আমরা এই 3টা ক্লাস দেখব, কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি। বাকি সব আমি মিশাই দিলাম।
কি দেখব আমরা? কন্ড্রিক থিস। দুই নম্বর আমরা দেখব অ্যাক্টিনোপটেরিজি। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। টেরিজি। 4 নম্বর দেখব আমরা সার্কোপটেরিজি। ওকে, তিনটা শ্রেণী দেখব। তো আমি ভাগ করে দিই, 3 পাশে আমরা 3টা লিখবো, একবারে পড়া শেষ হয়ে যাবে। ওকে, থিস শব্দের অর্থ হচ্ছে মাস। ওকে, তো মাঝে মাঝে এই যে এই দুইটা মাস দেখো, এই দুইটা আলাদা একটা নাম আছে। নামটা কেমনে বুঝতে পারবা? আমি তোমাদের একটু পড়াই, তাইলে বুঝতে পারবো। আমি একটু কলম নেই, নতুন কলম দাও তো। ওকে, প্রিয় স্টুডেন্ট দেখো, এই যে কন্ড্র শব্দের অর্থ হচ্ছে, কন্ড্র শব্দের হলো তরুণাস্থি। ওকে, তাহলে আমাকে বলো তো, তুমি যদি এই শ্রেণীর মাছগুলো খাও, তাদের কাঁটাগুলো খেতে পারবা কি না? পারবা। রূপচাঁদা মাছের কথা ভাবো তো, তাদের কাঁটাগুলো কি শক্ত? শক্ত না, নরম, তরুণাস্থির মতো। আর এই যে দেখো অ্যাক্টিনোপটেরিজি, ইলিশ মাছ, কাঁটা কি? শক্ত, হাড্ডির মতো। তাহলে এটাও হাড্ডি, ওটাও হাড্ডি। এই জন্য এই দুইটাকে বলা হয় অস্টিক থিস। কি বলা হয় মুহিব? অস্টিক থিস। থিস মানে হলো ফিশ বা মাছ। অস্টি শব্দের অর্থ হলো অস্থি বা বোন, তাই না? তাহলে তাদের শরীরের ভেতরে যে কাঁটা আছে, কাঁটাগুলো এদের তরুণাস্থি, আর এদের কি? অস্থি। তাহলে আমরা প্রথমটা লিখি। এদিক দেখা যাচ্ছে মুহিব? ইয়েস, অন্ত কঙ্কাল। তাহলে এটা 1 নম্বর। তাহলে তোমরা কি লিখবা? অন্তকঙ্কাল তোমরা লিখবা তরুণাস্থিময়, মানে এদের কাঁটাগুলো তরুণাস্থি। তাহলে এদের কি মুহিব? ওই যে বললাম এই দুটো অস্থি, অস্থিময়, এরা হলো অস্থিময়। ওকে প্রিয় স্টুডেন্ট, তাহলে আমরা একটা পেলাম। 2, আমি এখন একটু মাছের ছবিগুলো আর্ট করি। ওকে, এটা হচ্ছে ধরা যাক একটা হাঙর মাছ। কি মাছ? কি মুহিব? এটা হাঙর। এটা কি? ধরা যাক এটা একটা ইলিশ মাছ। সুন্দর ইলিশ হয়েছে, তাই না? সার্কোপটেরিজি, এটাও এক ধরনের মাছ, তবে লেজটা একটু ডিফারেন্ট, এইরকম আর কি। এই লেজটা হলো এরকম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা বলো তো, মাছের ছবি আর্ট করার সময় আমরা একটা স্পেশাল জিনিস পেলাম, লেজ। বলো তো, এর লেজটা ডিফারেন্ট না? এর লেজটা দেখতে কি সুন্দর না? ওর লেজটা দেখতে আবার দেখো দুইটা ফিক্স হয়ে গেছে। দেখো কি, এর লেজটা একদিকে বেশি, আর এদিকে কম। এর লেজটা কি মুহিম? 2 ভাগে বিভক্ত এবং মাছ দুইটাই সমান সমান, তাই না? আর এর লেজটা কেমন? দুইটা সমান। দেখো এই ধরনের লেজ কে বলা হয় হোমো সার্কাল। কি বলা হয় মুহিব? হোমো সার্কাল। স্টুডেন্ট, হোমো মানে হচ্ছে একই, একই ধরনের। সার্কি শব্দের অর্থ হলো লেজ।
সার্কি। সার্কি শব্দের অর্থ কি? লেজ। হোমো সার্কাল, একই ধরনের লেজ, মানে এদিকটা আর ওই দিকটা দেখতে দেখতে সমান, মাঝখানে ভাগ। আর এটার ক্ষেত্রে কী হবে দেখো তো, মাঝখানে ভাগ, এইটা এক ধরনের, এইটা এক ধরনের, তাই না? তাহলে এদের লেজ কেমন হবে? হেটারো সার্কাল। এই হেটারো শব্দের অর্থ হলো ভিন্ন। আমি বলবো যে এই লেজটা এরকম হলে সুবিধা কি? এর লেজটার নাম হচ্ছে মুহিব ডাই, কারণ দুইটা পার্ট মিক্স হয়ে গেছে, তাই না? তাহলে দুইটা মিলে একটা লেজ, ডাই ফি সার্কাল। তাহলে লেজ দুইটা একসাথে। প্রিয় স্টুডেন্ট, ফি বা PHY শব্দের অর্থ হচ্ছে ফাইসিস বা বৃদ্ধি। কি? ফাই বা ফাইসিস শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। দেখো লেজটা হয়তো বা এরকম ছিল, ধরা যাক, মাঝখানটা দেখো বৃদ্ধি পাইছে, পাওয়ার পর কি হয়েছে বলো তো? একটা লেজ হয়েছে কিনা মুহিব? ইয়েস। তাহলে দুইটা পার্ট ছিল, এই যে ডাই, মাঝখানটা বৃদ্ধি পাইছে, ফি, একটা লেজ হয়ে গেছে সার্কাল বা লেজ। এই তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দ্রুত বলো। সব এলোমেলো হয়ে যাচ্ছে স্যার, আজকে সব শেষ করা অসম্ভব। বই পড়লে সব ঠিক হয়ে যাবে, এত দ্রুত আপনারা টেনশনে পড়বেন না। তোমরা বুঝতে পারছো কি না? আমরা শুধু মাস পড়তেছি, তোমরা যখন বইটা খুলবা, খোলার পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। টেনশন করবো না, একদম টেনশন করবো না। তুমি শুধু এখন যা ভাববা এই তিনটা ভাববা, দুনিয়াতে আর কিছু নেই তোমার মাথায়। পড়ালেখার নিয়ম হলো এটা, আমি যখন যেটা পড়বো এটা খুব ভালো করে পড়বো, দুনিয়ার সব ভুলে যাবো, সব ভুলে যাবো। আজকে আমি শুরুতে কি পড়িয়েছি এটা কেন এখন মাথায় রাখতেছো তুমি? ওইটা মনে করতে গেলে তো এগুলো তোমার মনে থাকবে না মুহিব। ওকে প্রিয় স্টুডেন্ট, দেখো 3 নম্বরে আমি লিখি বায়ুথলি। ওকে, কেন লিখছি আমি বলছি তোমাদের, আগে এটা ভাগ করে দিই। সাধারণত আমরা যদি ইলিশ মাছ বা কোনো মাছ নিয়ে আসি, তাহলে তাদের দেহের ভেতর এরকম করে একটা বড় থাকে আর কি, এরকম একটা পটকা থাকে, থাকে কিনা বলো তো? পটকা বা বায়ুথলি মাছ কাটার সময় পাওয়া যায়, তাই না? তোমরা কি জানো যে এই বায়ুথলির ভেতরে বাতাস থাকে, এবং এই বাতাসটি তাদেরকে ভাসতে সাহায্য করে। মনে করো যে একটা মাছ পানির নিচের দিকে আছে, ওকে, তো তার বায়ুথলিটা এখন চুপসে আছে, সে করে কি বায়ুথলিটার ভেতরে বাতাস ভরায়, ভরালে মাছটা কিন্তু দেখো ধীরে 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 উপরে ওঠে, তাই না? আবার যদি নিচে নামতে চায়, তো এই বাতাস নিয়ে কি নিচে নামা সম্ভব না, তখন সে করে কি বায়ুথলি থেকে বাতাসগুলো বের করে দেয়, দিলে ধীরে ধীরে নিচে নামতে পারে। তো দেখো এদের বায়ুথলি আছে, একটা উন্নত বৈশিষ্ট্য এই মাছগুলোর। আমরা তো জানি ইলিশ, রুই এখানে, তাই না মুহিব? ইলিশ, রুই, বোয়াল এদের বায়ুথলি আছে, তাহলে এরা যেহেতু উন্নত এদেরও আছে। ওকে, আমি এটা এখানে স্টার মার্ক দিয়ে রাখি, একটু পরে আলাদা আলোচনা করব। এর নাই। আচ্ছা বলো তো, এই মাছটা বা হাঙরের উদাহরণ একটা লিখে রাখো। হাঙরের যদি বায়ুথলি না থাকে, তাহলে হাঙরের কি হবে? নিচ থেকে উপরে, উপর থেকে নিচে নামতে একটু কষ্ট হবে, তাই না? ফলে তাকে আমরা একটা স্পেশাল চেঞ্জ দিয়ে দিলাম, কি? লেজটার ক্ষেত্রে যদি 2 ভাগ হয়ে যায়, তাহলে এরা করবে কি? পানিতে এরকম করে দিয়ে চলাচলে সাহায্য করে, কিন্তু লেজ লোকোমোশন বা চলাচলে সাহায্য করে।
তো 2 ভাগ করে দিলে সে কিন্তু সহজে মানে অনেক ফোর্স ক্রিয়েট করতে পারবে না। এক কাজ করি, একটা লেজ অনেক বড় করে দিলাম, তাহলে বলো তো একটা বিশাল লেজ হলো না? তখন সে করবে কি, পানিতে একটা ঝাড়া দিতে পারবে, পানিতে মানে একটা বিশাল মানে পানির মধ্যে একটা আলোড়ন তুলতে পারবে। তুললে কি হবে, সে সাই করে সামনে এগিয়ে যাবে। এই জন্য কিন্তু এদের লেজটা এরকম, যেহেতু এদের বায়ুথলি নাই পানির উপরে নিচে ওঠানামার জন্য, এই জন্য এর শরীরে লেজটা এমনভাবে তৈরি হয়েছে যে সে এই লেজটা দ্বারা একটা টর্ক ক্রিয়েট করতে পারে, একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারে এবং দ্রুত চলাচল করতে পারে। এই জন্য হাঙর খুব দ্রুত চলতে পারে তাদের লেজ ছাড়িয়ে। হাঙরের লেজ যদি এমন হইতো তাহলে হাঙর এত দ্রুত চলতে পারতো না। বুঝতে পেরেছ? তাহলে হাঙরের হেটারো সার্কাল লেজের সুবিধা কি, ওখান দিয়ে সে টর্ক ক্রিয়েট করতে পারে। এই টর্কের জন্য সে মোমেন্টামও বেশি পায়, দ্রুত বাঘের মতো লাফ দেওয়ার মতো দ্রুত যেতে পারে। বুঝতে পেরেছ? তাহলে আমরা বায়ুথলি শেষ করলাম। চার, আইস। ওকে, 3 ধরনের আইস আছে। সবার আগে এদের ক্ষেত্রে আসি। এদের আইস হয় সাইক্লোয়েড। আমি তোমাদের আইস দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবা। কিংবা টিনয়েড। এদের আইস হয় গ্যানয়েড। আমি কি আরেকটা ব্রেক নিব? এদের আইস হয় প্ল্যাকয়েড। বলো, আমি কি এখন একটা ব্রেক নিব? আমি আইসের ছবি তোমাদের দেখাচ্ছি, আর 5-7 মিনিট পর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, ভেরি গুড। আমি একবার শেষ করে দিই। থ্যাংক ইউ। প্রিয় স্টুডেন্ট, তোমরা তো হচ্ছে মাছের আইস দেখছো। সাইক্লোয়েড বলতে বোঝায় 2টা পার্ট আছে। ওয়েড শব্দের অর্থ হলো মতো। কি মতো? মানে কোনো কিছু দেখতে, কোনো কিছুর মতো দেখতে। কিসের মতো দেখতে? এই দেখো, সাইকেল বা হচ্ছে গোল। তোমরা তো জানো সাইকেল মানে হচ্ছে গোল। তাহলে এদের আইসটা কেমন হবে? এইরকম গোল হবে। তো গোল হলে তো একে সাইকেল আইস বলতাম আমরা। তাহলে সে গোল না বা সাইকেল না, সে কি গোলের মতো। তাহলে দেখো দেহটা কিছুটা এরকম। তাহলে পুরোপুরি কিন্তু গোল হলো না, তাই না মুহিব? পুরোপুরি কিন্তু গোল হলো না। তাহলে সে আমরা বলতে পারি যে সাইক্লোয়েড শব্দের অর্থ হচ্ছে গোলের মতো বা গোলাকারের মতো। দেখো, এটা গোলাকার হয়েছে কিন্তু পুরোপুরি গোলাকার হয়নি। এবার চলে আসে হোয়াট ইজ টিনয়েড। টিনয়েড বানান কিন্তু সি দ্বারা শুরু। টিনয়েড, স্টুডেন্ট, টিনয়েড শব্দের অর্থ হচ্ছে কম্ব লাইক। কম্ব লাইক, যে ওয়েড মানে মতো বা লাইক, কোনো কিছুর মতো দেখতে। হোয়াট ইজ কম্ব লাইক? চিরুনির মতো। এই যে দেখো, একটা আইস, এদের প্রান্তটা হচ্ছে এরকম চিরুনির মতো। বুঝতে পেরেছ? খুব স্পেশাল। তাহলে আমরা একটা মাছের আইস দেখে বুঝতে পারবো সে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি নাকি কনভেক্সিস। তাহলে হোয়াট ইজ প্ল্যাকয়েড? প্রিয় স্টুডেন্ট, ওয়েড মানে হচ্ছে মতো বা একই রকম। প্ল্যাক শব্দের অর্থ হচ্ছে প্লেট। প্লেট শব্দের অর্থ হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাট শব্দের অর্থ হচ্ছে সমতল। তাহলে আইসের ছবিটা এরকম হবে প্রায়। বুঝতে পেরেছ? আইসগুলো দেখতে এরকম। এই দেখছো, এটা সমতল। হোয়াট ইজ গ্যানোয়েড? গ্যানোয়েড এমন একটি আইস, এই আইসের উপরে গ্যানোয়েনের মতো কিছু থাকে। গ্যানোয়েন এর মতো কিছু থাকে।
তোমাদের বইতে কিছু লেখা নাই হোয়াট ইজ গ্যানোয়েন। আমি তারপরে বলি, গ্যানোয়েন মানে হচ্ছে কাচের মতো স্বচ্ছ। বুঝতে পেরেছ? এই যেমন ধরা যাক হচ্ছে আমার মোবাইল ফোনের উপরে দেখো কাচের মতো স্বচ্ছ একটা আবরণ আছে কি না? তাহলে এই মাছগুলোর গায়ের উপর এরকম কাচের মতো স্বচ্ছ একটা আবরণ থাকবে। প্রশ্ন হলো এই কাচের মতো স্বচ্ছ আবরণকে কি বলা হয়? গ্যানোয়েন। এবার প্রশ্ন হচ্ছে গ্যানোয়েন বা কাচের মতো এই আবরণটা কি দ্বারা তৈরি হয়? তাহলে তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষার জন্য না, জানার জন্য, সামুদ্রিক লবণ দ্বারা হয়। সামুদ্রিক লবণ মানে এইসব মাছের উপরে সল্টের একটা লেয়ার থাকে, কয়েকটা স্তরে এই লেয়ারটা থাকে। এবং সল্ট মানে স্বচ্ছ, জানো তো তোমরা, লবণগুলা কাচের মতো। বুঝতে পেরেছো মহিম? শেষ। আচ্ছা, এবার চলে আসি আর কি হতে পারে ইম্পর্টেন্ট, কিন্তু আইসটা, লেজটা, অন্তঃকঙ্কালটা, বায়ুথলি তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপর জানলে খুব ভালো। আচ্ছা, আমি আর বাকিগুলো তোমাদের দেখাইলাম না, আমি শুধু একটু আলোচনা করি। সার্কোপটেরিজিকে দুইটা নামের ডাকা হয়। আমি একটু মিশাই দিই কোথাও মুহিব, ওকে, এই পার্টটুকু আমি মিশাই দিই। এটা থেকে প্রশ্ন আসে সার্কোপটেরিজিতে, সার্কোপটেরিজি, ওকে। তাহলে অ্যাক্টিনোপটেরিজি কি, এটা একটু আমি তোমাদের দেখাই। অ্যাক্টিনোপটেরিজি, স্টুডেন্ট, অ্যাক্টিন শব্দের অর্থ হচ্ছে সুতা বা রশ্মি। এই দেখো টেরি, PTRON, এই টেরন শব্দের অর্থ হলো পাখনা বা পাখা বা ডানা। বুঝতে পেরেছো? ওই যে টেরিডোফাইটা বা ঢেকি শাকের কথা তোমরা শুনছো না, ঢেকি শাকটা কিন্তু এরকম দেখতে। ঢেকি শাকের এটা মূল কাণ্ড, এদিকে কি হয়, পাতাগুলো দেখতে এরকম। তাহলে দেখো তো পাতাগুলো দেখে কি মনে হচ্ছে? পাখির ডানার মতো মনে হচ্ছে কিনা মুহিব? মনে হচ্ছে এটা পাখি, দুই পাশে ডানা মিলে আছে। এই জন্য এটাকে বলা হয় টেরিডোফাইটা, মানে ঢেকি শাক আর কি। ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, টেরি মানে হচ্ছে ডানা। তাহলে কি কি বলা হয় টেরিডোফাইটাকে? ডানাযুক্ত উদ্ভিদ। ডানা মানে হচ্ছে পক্ষ বা পক্ষল উদ্ভিদ। তাহলে কখনো যদি তোমরা দেখো পক্ষল পাতা থাকে, এর মানে কি? মানে তার হচ্ছে পাতাগুলা এরকম মাঝখানে একটা বড় শিরা থাকবে এবং দুই সাইডে এরকম পত্রখণ্ডগুলো ডানার মতো থাকবে। নারকেল গাছের পাতা চিন্তা করো, মূল একটা আছে, শিরা আছে, দুই সাইডের নারকেলের পাতাগুলো কেমন ডানার মতো, তাই না মুহিব? এই জন্য নারকেল গাছের পাতা, নগ্নবীজি উদ্ভিদ বা ছাই গাছের পাতাকে বলা হয় পক্ষল ডানা বা পক্ষল পাতা। বুঝেছো মুহিব? তাহলে বলো তো, হোয়াট ইজ অ্যাক্টিনোপটেরিজি? অ্যাক্টিন শব্দের অর্থ হচ্ছে সুতা বা রশ্মির মতো কিছু, মানে টানা 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 এরকম কিছু। টেরন মানে হচ্ছে পাখা। তাহলে আমি বলি হোয়াট ইজ অ্যাক্টিনোপটেরিজি। এই যে দেখো, এদের এখানে যদি একটা ডানা থাকে, এরকম পাখনা যদি একটা থাকে, পাখা বা ডানা যদি থাকে একটা মাছের, এখানে এরকম কিছু কাঁটা থাকে। কাঁটাগুলো দেখে কি মনে হচ্ছে মুহিব? সুতার মতো না? তাহলে আজ থেকে দেখবা বাসায় যে মাছগুলো নিয়ে আসে, তাদের পাখনাগুলো এরকম কাটা 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 কাটা, রশি 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 কিংবা কাটা 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 থাকে। এই জন্য বলা হয় রশ্মি বা সুতার মতো পাখনা যাদের থাকে তাদের নাম হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি বা রশ্মিযুক্ত পাখনা মাছ। ওকে, এবার এখানে চলে আসি, হোয়াট ইজ সার্কোপটেরিজি? সার্কো শব্দের অর্থ হলো পেশি। বুঝতেছো মেহিব? পেশির ক্যান্সারকে কিন্তু সার্কোমা বলে। তাহলে সার্কো মানে পেশি, মায়ো শব্দের অর্থ হলো পেশি। কি বুঝতে পারছো? মায়ো মানেও পেশি, সার্কো মানেও পেশি। তাহলে এখানে দেখো তো টেরি শব্দের অর্থ কি, দ্রুত বলো তো। টেরি মানে কি মুহিব? ডানা বা পাখা। তাহলে বলো তো, সার্কোপটেরিজি বলতে এমন মাছ বোঝায় যাদের ডানা বা পাখায় কি থাকে? পেশি থাকে। তাহলে এটা একটা মাছ, এই যে এখানে একটা যদি ডানা থাকে, অদ্ভুত মাছ।
এদের যদি এখানে একটা ডানা থাকে, তো ডানাটা হচ্ছে পেশি দ্বারা তৈরি, বুঝতে পেরেছো? এই যে এরকম দেখতে কিছুটা, আমি একটু বড় করি, এরকম। বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই মাছের যদি ডানাগুলোর মধ্যে মানে পাখনাগুলোর মধ্যে পেশি থাকে, তাহলে এই পাখনাগুলোকে সে ব্যবহার করতে পারবে না? পারবে। যদি সার্কোপটেরিজির ডানাতে পেশি থাকে, পাখনায় পেশি থাকে, তাহলে সে পাখনাগুলোকে ব্যবহার করতে পারবে। কি কারণ, কিসে ব্যবহার করতে পারবে? সে পানিতে সাঁতরাতেও ব্যবহার করতে পারবে, আর মাটির উপরে সেই পাখনাগুলো বা ডানাগুলোতে সে হাঁটাহাঁটি করতে পারবে। বুঝতে পেরেছো? এই 3 ধরনের মাছের মধ্যে এই মাছটা মাটির উপর হাঁটাহাঁটি করে। বলো বুঝতে পারছো কিনা? বায়ুথলির মধ্যে কোনো পানি ঢোকে না, বায়ুথলির ভেতরে শুধুই বাতাস থাকে। নো, কই মাছ না, কই মাছ না। কই মাছের মধ্যে একটু বৈশিষ্ট্য দেখা দিলেও কই মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। ওকে, স্যার মিক্সজিনি কি জীবিত কোনো প্রাণী খায় না? মিক্সজিনির প্রশ্ন এখানে কেন আসে? আমি তোমাকে জিজ্ঞেস করেছি এই পর্যন্ত বুঝছো কিনা, এই প্রশ্নের উত্তর দাও। ওকে, থ্যাংক ইউ। আমরা একেবারে লাস্ট মোমেন্টে চলে আসছি। দেখো, সার্কোপটেরিজি যেহেতু, কেন এটাকে সার্কোপটেরিজি বলে? কারণ এটা টেরন বা ডানাতে সার্কো বা পেশি থাকে। টেরন বা ডানাতে সার্কো বা পেশি থাকে। ক্লিয়ার? টেরন বা ডানাতে সার্কো নামক সার্কো বা পেশি থাকে। এটা হলে তারা মাটির উপরে ওঠাউঠি করতে পারে, মানে উঠতে পারে। তাহলে আমাকে বলো তো, এর দেহের মধ্যে যে বায়ুথলিটা আছে, এই বায়ুথলিটা কী হিসেবে কাজ করে মুহিব? এখন মাটিতে উঠলে ফুসফুসের মতো না? তাহলে এই মাছটাকে তখন আমরা কি বলবো? ফুসফুসওয়ালা মাছ বা লাং ফিশ, ঠিক কি না? তাহলে বইতে দেখিও লেখা আছে সার্কোপটেরিজিকে লাং ফিশ বলে। তাহলে কেন লাং ফিশ বলে আমরা বুঝতে পেরেছি। এর পাখনার মধ্যে পেশি আছে, পেশি থাকার কারণে মাটিতে হাঁটাহাঁটি করতে পারে। মাটিতে হাঁটাহাঁটি করলে আর বায়ুথলির কোনো দরকার নাই, বা বায়ুথলিটা একটু ফুসফুসের মতো হয়ে যাবে বা ফুসফুসের মতো কাজ করবে। এই জন্য বলা হয়ে থাকে সার্কোপটেরিজি হচ্ছে লাং ফিশ। ওকে, লাস্ট টপিক, সেটা হলো এদের দেখো তো এটা পাখনা কিনা মুহিব? পাখনা সাধারণত এমন হয় কিনা? বাট এদের পাখনাটা একটু স্পেশাল না? এই যে এখানে লোভ হয়ে আছে, একটা পিণ্ড হয়ে আছে, আছে কি না? এই জন্য এই মাছকে বলা হয় লোভড ফিন্ড ফিশ, বানান ভুল হতে পারে, বা পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। তোমরা কি লাইনটা দেখতে পাচ্ছ কি না? বুঝতে পেরেছো? এদের পাখনায় পেশি থাকে। পেশি হলো পাখনাটা দেখতে এমন হয়, পাখনার মাথাটা পিণ্ডের মতো দেখায়। এই জন্য আমরা বলি এইসব মাছ পিণ্ডাকার বা পিণ্ডের মতো আকৃতিওয়ালা পাখনাযুক্ত। যেহেতু এরা মাটিতে হাঁটাহাঁটি করতে পারে, এই জন্য এদের বায়ুথলিটা ফুসফুসের মতো কাজ করে, এই জন্য তাকে লাং ফিশ বলা হয়। আরও একটা লাইন আছে, সেটা হলো এদেরকে শিলাকান্ত বলা হয়। কি বলা হয় মুহিব? শিলাকান্ত। কেন এদেরকে শিলাকান্ত বলে? কেন শিলাকান্ত বলে বলে দিই। ও, শিলাকান্ত শব্দের অর্থ হচ্ছে, দেখো, সিল প্লাস কান্ত। এই কান্ত বলতে হচ্ছে মেরুদণ্ড, আর সিল মানে হচ্ছে গহ্বর।
সিল মানে কি মুহিব? গহ্বর। তাহলে আমরা বলতে পারি এদের যে মেরুদণ্ডটা আছে দেহের মধ্যে, এই মেরুদণ্ডের ভেতরে ফাঁকা আছে। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি কি আরেকবার রিপিট করব খুব দ্রুত, তোমরা শোনো। তিনটায় আমরা মাছ পড়েছি, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। থিস মানে হলো ফিশ। এদের হাড্ডিগুলো হচ্ছে তরুণাস্থি, আমরা খাইতে পারি, এই জন্য এদেরকে বলা হচ্ছে কন্ড্রিকথিস বা তরুণাস্থিময় মাছ। এই দুইটার হাড্ডি হচ্ছে শক্ত, কাঁটাযুক্ত। আমরা যে ইলিশ মাছ, মাগুর মাছ কিংবা যে কোনো মাছ বাসায় খাই, কাঁটাগুলো খুবই শক্ত, হাড্ডিযুক্ত। এই জন্য এই দুই শ্রেণীর মাছকে আমরা বলি অস্টিকথিস বা অস্থিময় মাছ। তাহলে দেখো তো, এদের শরীরের ভেতরে কঙ্কাল বা হাড্ডিগুলো কি তরুণাস্থিময়, এদের ক্ষেত্রে অস্থিময়। লেজ দেখো, একটা একরকম, অন্যটা আর একরকম। তাহলে ভিন্ন রকম হলে বলি হেটারোসার্কাল, বা ভিন্ন রকম লেজ হোমোসার্কাল, বা একই রকম লেজ ওদের হচ্ছে ডাইফিসার্কাল। মানে দুইটা লেজের মাঝখানে কিছু একটা বৃদ্ধি পেয়েছে, পাওয়ার পর একটা লেজ হয়েছে। ওকে, এবার চলে আসি বায়ুথলি। এর বায়ুথলি নাই। বায়ুথলি না হলে এদের এই লেজটা দেশে বেশি পানিতে বাড়ি দিতে পারে, চলাচল করতে পারে। এদের সবার বায়ুথলি আছে। এই বেটার বায়ুথলি যেহেতু সে মাটিতে উঠে আসে, কারণ তার ডানার মধ্যে পেশি আছে, এই জন্য তাকে বলে সার্কোপটেরিজি বা ডানায় পেশিযুক্ত মাছ। যেহেতু সে মাটিতে উঠে আসে, এই জন্য আমরা এদেরকে লাংফিশ বলি। বুঝতে পেরেছ? ওকে, আইস, এটা খুব মনে রাখতে হবে, কারণ এই যে সাইক্লোয়েড, রুই মাছের আইস কোন ধরনের আইস? সাইক্লোয়েড। এটা মেডিকেল এডমিশনে আসে এই লাইনটা। তাহলে এই চারটা বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি। চোখ মুখ বন্ধ করে চারটা বৈশিষ্ট্য যেন আমরা দ্রুত বলতে পারি। এবার চলে আসি একে। কেন একে লাংফিশ বলে? কারণ এর বায়ুথলিটা লাং বা ফুসফুসে পরিণত হয়। কেন একে বলা হয় লোবড ফিন্ড ফিশ বা পিণ্ডাকার পাখনা বিশিষ্ট? কারণ এদের পাখনাগুলোর মাথাগুলো এরকম পিণ্ডের মতো গোলাকার, এই জন্য এরা হাঁটতে পারে। কেন এদের সিলাকান্থ বলে? কারণ এদের মেরুদণ্ডের ভেতরে সিল বা গহ্বর আছে। ওকে, একটা স্পেশাল জিনিস দেখো, আমরা মাছের পর যাব কোথায়? উভচর বা ব্যাঙে। তাহলে এই মাছটা কি উভচর না? প্রায় এই মাছ বা এই শ্রেণীটা দেখে আমরা বুঝতে পারি না যে এর পরের প্রাণীটা কি হবে, মাটিতে উঠে আসবে। বুঝতে পেরেছো? তাহলে এরপরে আমাদের এমফিবিয়া বা উভচর বা ব্যাঙের শ্রেণী আছে। ব্যাঙ দেখো মাটিতে উঠে আসছে। দেখো, এরাও মাটিতে উঠতে পারে না, এরাও পারে না, এরা কিছুক্ষণের জন্য মাটিতে ওঠে। এরপরের যে পর্বটা, এরপরের যে শ্রেণীটা এমফিবিয়া বা উভচর, সে কিন্তু মাটিতে উঠে আসে। সবাইকে অনেক ধন্যবাদ। বাকিটুকু ইনশাল্লাহ আমরা আগামীকালকে ক্লাসে পড়ব। ভালো থাকো। আল্লাহ হাফেজ।